আচ্ছা, আগের দিন আমরা এফডি স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশন করছিলাম। তারপর আমরা এই দেখলাম যে এফডি স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশন স্টাডি করতে গেলে মানে এফডি স্ট্যাটিস্টিক্স জিনিসটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ডিস্ট্রিবিউশন অফ পার্টিকেলস অ্যামং ভেরিয়াস এনার্জি স্টেটস। এখন ডিস্ট্রিবিউশন অফ পার্টিকেলস এবং ভেরিয়াস এনার্জি স্টেটস এইটা তো বোঝা গেল, কিন্তু তার সঙ্গে এইটাও দরকার যে মানে একটা ইউনিট এনার্জি লেভেলের রেঞ্জে, মানে এনার্জি লেভেলটা যদি এপসাইলন থেকে এপসাইলন প্লাস ডি এপসাইলন এই চেঞ্জটা করা হয়, তাহলে এইটুকুর মধ্যে কতগুলো পার্টিকেল স্টেট ঢুকবে, হাউ মেনি পার্টিকেল স্টেটস আর দেয়ার। ঠিক আছে, তারপর তো এই পার্টিকেল স্টেট যতগুলো আছে সেইটাকে দ্যাট উইল বি মাল্টিপ্লাইড বাই ওই যেটা আমরা পেয়েছিলাম 1/e⁻ e minus ef by kt plus 1। ঠিক আছে, এটা তো অকুপেন্সিটা, অর্থাৎ এটা হচ্ছে ns বার। কিন্তু একটা এপসাইলন এনার্জির করেসপন্ডিং কতগুলো স্টেট আছে সেই স্টেটটাও তো আমাকে জানতে হবে। সেই স্টেটটারই তো প্রত্যেকটা স্টেটের অকুপেন্সি হচ্ছে এই জিনিসটা। কিন্তু একটা এপসাইলন থেকে এপসাইলন প্লাস ডি এপসাইলন ওইটুকু রেঞ্জের মধ্যেই মানে একাধিক পার্টিকেল স্টেট আছে। পার্টিকেল স্টেট বলতে আমরা বুঝি সেট অফ ইন্টিজার্স nx ny nz, কেননা এগুলো দিয়েই ওয়েভ ফাংশনটাকে লেখা হয়। তাহলে ডিফারেন্ট ইন্টিজার্স মানে ডিফারেন্ট ওয়েভ ফাংশন, এবং এক একটা ওয়েভ ফাংশন বলতে এক একটা স্টেট বোঝায়। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে আমাকে আগে ডেন্সিটি অফ স্টেটস ক্যালকুলেট করতে হবে। ডেন্সিটি অফ স্টেটস তো অনেক রকম, অনেক কিছু টার্মেই লেখা যায়। ডেন্সিটি অফ স্টেটস কে বা ওয়েভ ভেক্টরের টার্মে লেখা যায়। ডেন্সিটি অফ স্টেটস can be written in terms of wave vector. It can be written in terms of magnitude of the wave vector. It can be written in terms of momentum. It can be written in terms of energy. যেইটাতে যখন যেরকম দরকার হবে বা যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী। তো আমরা আগের দিন এই পার্টটা প্রথম ক্যালকুলেট করেছিলাম। শ্রোডিঞ্জার প্রথমে পার্টিকেল ইন আ বক্স, তারপর শ্রোডিঞ্জার ইকুয়েশন সলিউশন, সেখান থেকে নাম্বার অফ স্টেটস কাউন্ট আউট করে আমরা এই জিনিসটা পেয়েছিলাম যে rho k d3k is equal to v by 2 pi whole cube d3k। ঠিক আছে, এর মানে হচ্ছে kx ky kz থেকে kx plus dkx ky plus dky kz plus dkz এই রেঞ্জের মধ্যে কতগুলো স্টেটস আছে, তো সেটা হচ্ছে v by 2 pi হোল কিউব। এবার এটা তো কে ভেক্টরের সাপেক্ষে আর কি ক্যালকুলেশনটা হলো, কিন্তু আমি যদি বলি যে আমি ম্যাগনিটিউড অফ ওয়েভ ভেক্টর অর্থাৎ কে, কেটা কি, দিস ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ kx স্কোয়ার প্লাস ky স্কোয়ার প্লাস kz স্কোয়ার। এইটা ম্যাগনিটিউডটাকে আমি যদি ডিকে পরিমাণ চেঞ্জ করি, তাহলে how many states
will be there. ঠিক আছে, তখন কিভাবে মানে ব্যাপারটাকে ভাবতে হবে, কিছুই না, অ্যাকচুয়ালি এই যে জিনিসটা আছে বা এই যে D3K-টা আছে, এটাকেই আর কি একটুখানি এক্সপ্যান্ড করতে হবে বা একটু অন্যভাবে লিখতে হবে যাতে ম্যাগনিটিউডটাও এর মধ্যে ঢুকতে পারে। বেসিক ব্যাপারটা কি, কে স্পেসে আমি যদি ব্যাপারটাকে দেখি, kx ky kz, এবং এই যে ম্যাগনিটিউড বলছি কে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্ফিয়ারের রেডিয়াস, রাইট? তো এই স্ফিয়ারের সারফেসের উপর সমস্ত পয়েন্টেই কেটা কনস্ট্যান্ট। তারপর আমরা kx ky kz এদের সবাইকেই কিছুটা কিছুটা করে বাড়ালাম, বা সেটা বাদ দে, আমি ম্যাগনিটিউডটাকে কে থেকে কে প্লাস ডিকে করলাম, তাহলে তাই যদি হয় তার মানে আমি আর একটা বিগার স্ফিয়ার নিচ্ছি, যার রেডিয়াস হচ্ছে কে প্লাস ডিকে। তাহলে এদের মাঝখানের ভলিউমটা, হোয়াট ইজ দ্য ভলিউম ইন বিটুইন দেম, এটা তো ভেরি ইজি, আমরা সবাই জানি। দ্য ভলিউম ইন বিটুইন দেম ইজ 4 পাই কে স্কোয়ার ডিকে, মানে সারফেস এরিয়া অফ দ্য স্মলার স্ফিয়ার মাল্টিপ্লাইড বাই, মানে একটা স্ট্রিপের মতো আর কি, তাহলে ওদের দুজনের মধ্যে যে উইথটা। তো এইটাকেই সিম্পলি, কেননা D3K-টা তো আফটার অল দিস ইজ আ ভলিউম এলিমেন্ট ইন কে স্পেস, ঠিক আছে? তো এক্ষেত্রে সেটা 4 পাই কে স্কোয়ার ডিকে। তাহলে এই যে স্কেলার ফর্মটা বলেছিলাম আর কি, ডেন্সিটি অফ স্টেটস ইন স্কেলার ফর্ম, সেইটা that will be equal to v by 2 pi whole cube 4 pi k square dk, অর্থাৎ সিম্পলিফাই করলে v by 2 দুগুণে 4 দুগুণে 8 8 pi cube 4 pi k square dk, v by 2 square 2 pi square k square dk। তাহলে ম্যাগনিটিউডটা কে থেকে কে প্লাস ডিকে করার ফলে, মানে ম্যাগনিটিউডটা যদি কে থেকে কে প্লাস ডিকে করা হয়, তাহলে নাম্বার অফ স্টেটস কতটুকু বাড়বে, v বাই 2 পাই স্কোয়ার কে স্কোয়ার, এতটা বাড়বে। লক্ষণীয় যে এক্ষেত্রে নাম্বার অফ স্টেটস আগেরটার ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ স্টেটস, ডেন্সিটি অফ স্টেটস সরি, সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ এনিথিং ছিল, মানে কনস্ট্যান্ট ছিল এটা বেসিক্যালি, শুধুমাত্র ভলিউমের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু আমি যখন ম্যাগনিটিউড হিসাবে ব্যাপারটাকে লিখছি, ম্যাগনিটিউডটা যদি ডিকে পরিমাণ বাড়ানো হয়, তাহলে কিন্তু ডেন্সিটি অফ স্টেটসটা কে স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হলো। এর মানে হলো যে কোনো একটা সিস্টেমের এনার্জি বা মোমেন্টাম যদি অলরেডি কম থাকে, ধর লো টেম্পারেচারে এনার্জিও কম থাকবে, মোমেন্টামও কম থাকবে। লো টেম্পারেচারে ডিকে একই পরিমাণ চেঞ্জ করব আমি, মানে অরিজিনাল মোমেন্টাম এটা, তারপর সেটাকে আমি বলছি, এটা অরিজিনাল মোমেন্টাম, সেটাকে আমি ডিকে পরিমাণ চেঞ্জ করলাম। আর হাই টেম্পারেচারে অরিজিনাল মোমেন্টাম এটা ছিল, সেটাকেও আমি ডিকে পরিমাণ চেঞ্জ করলাম। দুটো সিচুয়েশনেই আমি ডিকে পরিমাণ চেঞ্জ করলাম, কিন্তু দ্য নাম্বার অফ স্টেটস এনক্লোজড বিটুইন দেম, এইটা যত বড় কে হবে তত নাম্বার অফ স্টেটসের যে পরিবর্তন বা ইনক্রিজ, সেইটাও কিন্তু বেশি হবে। বোঝা গেল? মানে পার ইউনিট মোমেন্টাম ইন্টারভ্যাল কতগুলো স্টেট পাওয়া যাচ্ছে, সেটা দ্যাট ইজ প্রপোর্শনাল টু কে স্কোয়ার।
যত বড় মোমেন্টামওয়ালা সিস্টেম হবে তত একটুখানি কে চেঞ্জ করলেই দ্রুত গতিতে, মানে তত বেশি দ্রুত গতিতে নাম্বার অফ স্টেটগুলো বাড়বে। ক্লিয়ার? প্রপোর্শনাল টু কে স্কোয়ার, এটার ইমপ্লিকেশন এটা। আচ্ছা, এবার এটাকে এনার্জি টার্মে কনভার্ট করার চেষ্টা করব। পয়েন্ট টু বি নোটেড হচ্ছে অবভিয়াসলি রো এপসাইলন ডি এপসাইলন এটা কি জিনিস, সেটা হচ্ছে নাম্বার অফ স্টেটস পার ইউনিট interval, per unit energy interval actually, into amount of energy interval, right? Number of states per unit energy interval into the amount of energy interval. তার মানে basically this is a number. ঠিক আছে? This is number of states actually. মানে এই পার্টটা density of states, number of states per unit energy interval, এই পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেন্সিটি অফ স্টেটস, সেটাকে আমি অ্যামাউন্ট অফ এনার্জি ইন্টারভ্যাল দিয়ে গুণ করছি, তার মানে বেসিক্যালি টোটাল নাম্বার অফ স্টেটস। এই জিনিসটা মাস্ট বি ইকুয়াল টু রো কে ডিকে, মানে ম্যাগনিটিউড। ঠিক আছে? এবং এটা হতেই হবে, স্বাভাবিক, বুঝতেই পারছিস, মানে নাম্বার অফ স্টেটসটা তো একই, এবার সেটাকে এনার্জির টার্মে লিখলে একরকম হবে, মোমেন্টামে টার্মে লিখলে সেটা অন্যরকম দেখতে হবে, কিন্তু আফটার অল নাম্বার অফ স্টেটটা তো একই থাকবে। যদি আমি এনার্জি ইন্টারভ্যাল দিয়ে গুণ করি বা কে ইন্টারভ্যাল দিয়ে গুণ করি, তাহলে নাম্বার অফ স্টেটস উইল রিমেন সেম। সো বেসিক লজিক হচ্ছে, এবার এটাকে এনার্জি থেকে, মানে মোমেন্টাম থেকে এনার্জিতে কনভার্ট করবো, আরো অন্য অনেক কোয়ান্টিটিতেই লেখার দরকার হতে পারে, তো সবার ক্ষেত্রেই বেসিক লজিকটা কিন্তু একই, যে রো এপসাইলন ডি এপসাইলন ইকুয়াল টু রো কে ডিকে, মানে বেসিক্যালি নাম্বার অফ স্টেটস, সেটা সেম। সো rho epsilon d epsilon equal to rho k dk, তাহলে rho epsilon will be rho k d epsilon dk d epsilon, এখন epsilon is equal to h cut square k square by 2m, কেননা আমাদের ইয়ে ছিল ফ্রি এনার্জি, মানে ফ্রি পার্টিকেল ছিল আর কি, বক্সের ভেতরে তো ফ্রি পার্টিকেল। d epsilon dk হচ্ছে 2k, মানে h cut square k by m, by m। এটাকে এনার্জি টার্মে যদি লিখি, h cut square by m এই k square by h square। তাহলে উপরে হবে h কাট, নিচে h কাট, উপরে শুধু h কাট থাকবে, রুট ওভার 2 এপসাইলন, আর নিচে রুট ওভার m। ওকে, আর হ্যাঁ, আর তো কিছু না। তাহলে এবার রোকের ভ্যালুটা বসিয়ে দিই। রোকে এসেছিল আমাদের ভি বাই 2 পাই স্কোয়ার কে স্কোয়ার, ভি বাই 2 পাই স্কোয়ার কে স্কোয়ার, আর ডিকে ডি এপসাইলন হচ্ছে রুট এম বাই এইচ কাট রুট ওভার 2 এপসাইলন, ব্যাস, রুট এম এইচ কাট ওভার 2 এপসাইলন এ বাই 2 স্কোয়ার কে স্কোয়ার, এই হলো
এরপর কে স্কোয়ারটাকে আবার এনার্জি টার্মে লিখি, p বাই 2 পাই স্কোয়ার, কে স্কোয়ার হচ্ছে 2m এপসাইলন বাই h কাট স্কোয়ার ইন্টু root m h কাট root over 2 এপসাইলন। তাহলে এই হচ্ছে আমার ডেন্সিটি অফ স্টেটস ইন টার্মস অফ এনার্জি। এটাকে সিম্পল করে লিখলে 2 কাটছে, v বাই পাই স্কোয়ার h কাট কিউব m টু দ্য পাওয়ার 3 বাই 2, এদিকে 1 বাই রুট 2 এপসাইলন টু দ্য পাওয়ার হাফ। দেখে নি ওকে, হ্যাঁ ঠিকই আছে। এটাকে আর একটু রিরাইট করে একটু অন্যভাবে লেখা যায়। So basically rho epsilon d epsilon is v by 4 pi square, এটাকে একটু অন্যভাবে লিখছি, 2m to the power 3 by 2 h cut cube root epsilon d epsilon। তাহলে ডেন্সিটি অফ স্টেটস ইন টার্মস অফ এনার্জি, ইন টার্মস অফ মোমেন্টাম দেখা যাচ্ছিল প্রপোর্শনাল টু কে স্কোয়ার, ইন টার্মস অফ এনার্জি it is proportional to square root of energy। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা 3 ডাইমেনশনে হলো। তোরা তো ডিএসসি 3 তে ন্যানোমেটেরিয়ালস পড়বি, সেখানে দেখবি যে ডেন্সিটি অফ স্টেটস জিনিসটা স্ট্রংলি ডাইমেনশন ডিপেন্ডেন্ট। যেমন 3 ডাইমেনশনের ক্ষেত্রে তো এটা রুট ই হলো, অর্থাৎ এরকম, ডাইমেনশনাল। যখন ডাইমেনশন 3 থেকে 2 করব তখন এই জিনিসটা হয়ে যাবে স্টেপ লাইক, এরকম স্টেপে স্টেপে বাড়বে। এটা হচ্ছে 2D। যখন ডাইমেনশন আরো একটা কমিয়ে দেব, 1 ডাইমেনশন যখন করে দেব, তখন মোস্ট প্রবাবলি তখন মনে হচ্ছে এরকম হয় কিছু একটা, ডিরাক ডেল্টা ফাংশনের একটা সিরিজ হয় 1 ডাইমেনশনের ক্ষেত্রে, আর 0 ডাইমেনশনের ক্ষেত্রে ঠিক মনে করতে পারছি না। ঠিক আছে, তো এরকম ভাবে হয় ব্যাপারটা। ডাইমেনশন কোনো একটা মেটেরিয়ালকে ন্যানোমেটেরিয়াল বলবো কিনা, এটাকে 1D বলবো না 2D বলবো না কি বলবো, সেটা বোঝার বেস্ট এক্সপেরিমেন্টাল ওয়ে হচ্ছে ডেন্সিটি অফ স্টেটস এক্সপেরিমেন্টালি ক্যালকুলেট করা। বুঝছিস? তো 0 ডাইমেনশনে মনে হয় কনস্ট্যান্ট হয় না, কি হয় ঠিক খেয়াল নেই। যাই হোক, ডেন্সিটি অফ স্টেটস এর কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, ওটা ছাড়া কোনো মেটেরিয়াল প্রপার্টি ক্যালকুলেট করা যায় না। তো আমরা এখন যেহেতু এফডি স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করবো, মানে বেসিক্যালি মেটেরিয়াল প্রপার্টি ক্যালকুলেটই করবো, সেটার জন্য আগে এটা বের করে নিলাম। তো এখন আমরা ফার্স্ট যেটাতে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ইলেকট্রনিক স্পেসিফিক হিট। আচ্ছা, এফডি স্ট্যাটিস্টিক্স এর প্লটটা আমরা আগেই করেছিলাম। ফার্মি এনার্জি
ফার্মি এনার্জির নিচে সবাই 1 আর ফার্মি এনার্জি উপরে সবাই 0 at t equal to 0 কেলভিন। তাহলে 0 কেলভিনে all energy levels are filled up to Fermi energy level। এখানে একটা জিনিস আছে যেটা একটু বেশ মানে পয়েন্ট টু বি নোটেড, মানে একটু ভাবলে একটা ডিপেন্ডেন্স তোরা বুঝতে পারবি। এই যে এপসাইলন এফ ফার্মি এনার্জি লেভেল, তার মানে এটা নিশ্চয়ই ডিপেন্ডস অন টোটাল নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য সিস্টেম, মানে নিশ্চয়ই তাই হবে, কেননা এটা তো বোস আইনস্টাইন সিস্টেম নয় যে সবকটাকে গাদাগাদি করে আমি একটা স্টেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। এখানে তো ব্যাপারটা ফিক্সড, সেটা হচ্ছে অকুপেন্সি 1, অর্থাৎ একটা এনার্জি লেভেলে ম্যাক্সিমাম একটাই পার্টিকেল থাকতে পারে। তাহলে পার্টিকেলগুলোকে আমি যদি নিচে থেকে আস্তে আস্তে ফিল আপ করতে 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 উপরে যাই, 0 কেলভিনের কথাই বলছি, তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেলস যত বেশি হবে তত এপসাইলন এফ এর পরিমাণটা বাড়াতে হবে, কেননা ফিল আপ করতে করতে যেখানে শেষ হবে সেটাই তো হিসাব মতো ফার্মি এনার্জি লেভেল। ঠিক আছে, তাহলে এপসাইলন এফ নিশ্চয়ই এন এর উপর ডিপেন্ড করে। এবার কিভাবে এই ডিপেন্ডেন্সটা বা এপসাইলন এফ এর এক্সপ্রেশনস, হাউ ইট ডিপেন্ডস অন সিস্টেম প্যারামিটারস, সেইটা আমরা এবারে দেখব। সেটা দেখার আগে আমরা একটা জিনিস ডিফাইন করি, এটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেল। তাহলে এর করেসপন্ডিং একটা মানে এনার্জি তো h কাট স্কয়ার k স্কয়ার বাই 2m, তাহলে এপসাইলন এফ ইট ইজ h কাট স্কয়ার k f স্কয়ার বাই 2m। kf is called Fermi momentum বা Fermi wave vector। এবার প্রশ্ন হলো টোটাল নাম্বার অফ পার্টিকেলস, এটা যদি n হয়, আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই যে ফার্মি মোমেন্টাম বা ফার্মি ওয়েভ ভেক্টর হিসেবে একটা kf কে আমি ডিফাইন করছি, এই kf টা তার মানে আমি যদি k স্পেসে পুরো জিনিসটাকে ভাবি, kx ky kz, k স্পেসে এনার্জি মানে constant energy surface in k space, this is obviously a sphere because energy is equal to h cut square by 2m kx square plus ky square plus kz square, রাইট? তাহলে এপসাইলন এফ এর ক্ষেত্রে কি হবে, সেটাও তাহলে একটা পার্টিকুলার স্ফিয়ার হবে, যেই স্ফিয়ারের রেডিয়াস হবে যেই স্ফিয়ারের রেডিয়াসটা হবে kf equal to root over 2m epsilon f by h cut square। তার মানে কে স্পেসে আমি যদি 0 কেলভিনের মানে 0 কেলভিন টেম্পারেচার একটা সিস্টেমের এই বিষয়টাকে আমি যদি কে স্পেসে ভাবার চেষ্টা করি, তাহলে অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো বিভিন্ন মোমেন্টাম স্টেট ফিল আপ করছে। কে স্পেসে এক একটা স্টেট বলতে তো এক একটা কে এক্স কে ওয়াই কে জেড হবে, কে এক্স কে ওয়াই কে জেড এর একটা সেট বা একটা পয়েন্ট, একটু পরে ফোন করছি, হ্যাঁ 8টার পরে ফোন করছি, ঠিক আছে?
kx ky kz এর একটা সেট, সেটা হচ্ছে একটা পয়েন্ট, সেটা একটা স্টেটকে ডিফাইন করছে। তাহলে ইলেকট্রনগুলো একটা একটা করে স্টেট লোয়েস্ট মোমেন্টাম থেকে ফিল আপ করতে করতে যাচ্ছে, আপ টু কতটা দূর পর্যন্ত ফিল আপ করছে, আপ টু আ স্ফিয়ার যার রেডিয়াস হচ্ছে kf বা ফার্মি মোমেন্টাম। এই জন্যই ফার্মি মোমেন্টামটা এতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এই সারফেসটাকে বলা হয় ফার্মি সারফেস। একটা সিস্টেমের পার্টিকেলগুলো কিভাবে সিস্টেমের এনার্জি লেভেলের মধ্যে ডিস্ট্রিবিউটেড আছে বা ট্রান্সপোর্ট প্রপার্টি ব্যাপারটা কিরকম হবে, সেটা ফার্মি সারফেসের শেপ থেকে সেটা সম্পর্কে অনেক রকম কনক্লুশন ড্র করা যায়। যেমন এক্ষেত্রে আমরা বলতে পারি ফার্মি সারফেসটা একটা স্ফেরিক্যাল সারফেস, সুতরাং ম্যাক্সিমাম পয়েন্ট যে পর্যন্ত ফিল্ড আপ আছে সেইটা বা হাইয়েস্ট পসিবল মোমেন্টামটা হচ্ছে ফার্মি মোমেন্টাম, ঠিক আছে। তাহলে এই অবধি ফিল্ড আপ আছে, এটা হচ্ছে মোদ্দা কথা। টোটাল নাম্বার অফ পার্টিকেলস n যারা এই স্ফিয়ারটাকে পুরো ফিল আপ করে রেখেছে। এখন হোয়াট ইজ দ্য ভলিউম অফ দিস স্ফিয়ার? ভলিউম অফ দিস স্ফিয়ার ইজ 4/3 পাই kf কিউব। এবার আমরা দেখেছি আগে যে আমরা আগে দেখেছি কে স্পেসের কে ভেক্টর, ঠিক আছে, কে স্পেসের ইউনিট ভলিউম এলিমেন্ট d3k হলে তার মধ্যে স্টেট থাকে v/2π হোল কিউব। এইটা কিন্তু ওইটার সঙ্গে গোলালে চলবে না। পরে যেটা পেয়েছিলাম v/2π সঙ্গে একটা কে স্কোয়ার, সেটার সঙ্গে এটাকে কিন্তু কনফিউজ করলে চলবে না। প্রথম ফর্মুলাটা কিন্তু জেনারেলাইজড ভার্সন, যে কোনো ভলিউম এলিমেন্টের জন্য ওই ভলিউম এলিমেন্টের কতগুলো স্টেট আছে তার একটা ক্যালকুলেশন, প্রথমটা। সেকেন্ডটা কিন্তু সেটা নয়, সেকেন্ডটা হচ্ছে একটা ম্যাগনিটিউড চেঞ্জের ফলে কতগুলো স্টেট ওর মধ্যে ঢুকে পড়ে, সেটা একটা স্পেশাল কেস। আর উপরেরটা একটা জেনারেল কেস। উপরেরটা is applicable for any volume element in K space, so it is v/2π হোল কিউব। তাহলে এই যে স্ফিয়ারের এই যে ভলিউমটা আছে তাতে কতগুলো পার্টিকেল থাকবে বা কতগুলো স্টেট আছে, সরি পার্টিকেলে এখনো আসেনি, এতগুলো তাহলে স্টেট আছে এই স্ফিয়ারটার মধ্যে। এবার প্রত্যেকটা স্টেটে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? দুটো, একটা আপ স্পিন একটা ডাউন স্পিন, স্পিন ডিজেনারেসি। এই গোটা জিনিসটা ইজ ইকুয়াল টু n। ক্লিয়ার? আপন সিম্পলিফাইং এটা অবশ্যই মনে রাখবি, খুব ইম্পর্টেন্ট এবং প্রচন্ড ইউজফুল এই ডিপেন্ডেন্সটা। kf is equal to cube root of 3π square n বা kf cube is equal to 3π square n। ঠিক আছে, তাহলে দিস ইজ হাউ ফার্মি এনার্জি এখান থেকেই বের করা যাবে, মানে ফার্মি এনার্জি কিভাবে ডিপেন্ড করে h স্কয়ার kf স্কয়ার বাই 2m, so this is basically proportional to n to the power 2/3। ঠিক আছে, তো দিস ইজ হাউ। এবং দেখ একটা জিনিস, মানে ফার্মি এনার্জি বা ফার্মি মোমেন্টাম এরা কিন্তু তাহলে একটাই মাত্র জিনিসের উপর ডিপেন্ড করছে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য পার্টিকেলস n/v। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে শুধুমাত্র একটু আগে যেটা বলছিলাম যে আমরা ইনটুইটিভলি বুঝতে পারি যে নাম্বার অফ পার্টিকেলের একটা রোল থাকা উচিত, কিন্তু এখন আমরা দেখতে পেলাম ক্যালকুলেশনটা করার পর যে নাম্বার অফ পার্টিকেলটা ইম্পর্টেন্ট না, কনসেন্ট্রেশন অফ পার্টিকেল হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ফার্মি এনার্জি বা ফার্মি মোমেন্টাম এটা কেবলমাত্র এবং কেবলমাত্র কনসেন্ট্রেশন অফ দ্য পার্টিকেল ইন আ সিস্টেম এর উপরেই ডিপেন্ড করে, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। কত সিম্পল এই রেজাল্টগুলো, এই জন্যই বলে যে ফিজিক্স বেসিক্যালি একটা সিম্পল জিনিস।
মানে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, কিন্তু ব্যাপারগুলো সিম্পল। বেশ, ঠিক আছে। ফার্মি এনার্জি আর ফার্মি মোমেন্টের ব্যাপারটা আমরা বুঝলাম। এইবার যেটা বক্তব্য, এবার একটা এস্টিমেট করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এস্টিমেট করার আগে আমি বরং ক্লাসিক্যাল রেজাল্টটা আগে বলি। আমরা এখানে কি ক্যালকুলেট করছি? ইলেকট্রনিক স্পেসিফিক হিট, সিভি ডেল ই বার ডেল টি এট কনস্ট্যান্ট ভলিউম। যখন ক্লাসিক্যালি ক্যালকুলেট করা হয়েছিল, তখন energy contribution due to the electrons, it will be equal to 3n into half kT. 3n কেন? n electrons in 3 dimension, তাহলে number of degrees of freedom 3n। এবার ক্লাসিক্যাল যদি এমবি স্ট্যাটিস্টিক্স ফলো করে, তাহলে পার্টিকেল অকুপেন্সি যেটা, সেটা প্রপোর্শনাল টু ই টু দ্য পাওয়ার মাইনাস বিটা এপসাইলন, এবং এই জিনিসটাই ভ্যালিড ফর অল ইলেকট্রনস। এবার এখান থেকেই আমরা, সেটা একটু আগে, কিছুদিন আগে, মানে পরীক্ষার আগে দেখিয়েছিলাম, এখান থেকেই আমরা ইকুইপার্টিশন থিওরেমটা বের করেছিলাম যে সবার হাফ কেটি থাকবে এনার্জি। তাহলে ব্যাস কোনো চাপ নেই, হাফ কেটি দিয়ে 3n ডিগ্রি অফ ফ্রিডমকে মাল্টিপ্লাই করছি, তাহলে আমি পাচ্ছি 3/2 nkt, স্পেসিফিক হিট পাচ্ছি 3/2 nk, বা 1 মোল সাবস্টেন্সের ক্ষেত্রে 3/2 r ফর n ইকুয়াল টু na, 1 মোল আর কি, অ্যাভোগাড্রো নাম্বার অফ। এবার একটু যদি মনে করে দেখিস, যখন সলিড স্টেট ফিজিক্স পড়িয়েছিলাম, ডুলং পেটিট ল অনুযায়ী, মানে এক্সপেরিমেন্টাল অবজারভেশন, মানে হাই টেম্পারেচারে, মানে যখন আমরা খুব লো টেম্পারেচারে নেই, আর ডুলং পেটিট ল, ডুলং পেটিট ল তো থিওরিটিক্যাল ক্যালকুলেশন, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল অবজারভেশনটা তো আলাদা ছিল। ডুলং পেটিট লটা ছিল এটাই, যে ল্যাটিস specific heat for all materials, মেটাল করি এখন, ইলেকট্রন নিয়ে কথা বলছি, for all metals is constant and is equal to 3r। ঠিক আছে, এটা ল্যাটিসের কন্ট্রিবিউশন, এটা ডুলং পেটিট ল, যেটার সঙ্গে এক্সপেরিমেন্টের কোনো প্রকারের মিলই পাওয়া যায়নি, মানে মিল পাওয়া গেছে সেটা হাই টেম্পারেচারে, কিন্তু লো টেম্পারেচারে তো এরকম ছিল না। তো সেটাকেই তো আবার নানান রকম ভাবে সলভ করা হয়েছিল, দিয়ে আইনস্টাইন, ডিবাই, এই সমস্ত পাওয়া গেছিল, কিন্তু হাই টেম্পারেচারে এই ব্যাপারটা ম্যাচ করেছিল, হাই টেম্পারেচারে এটা 3r ছিল। আর ইলেকট্রনের কন্ট্রিবিউশনটা কি দেখা যাচ্ছে? 3r/2, তার মানে contribution of electrons is about 50% of the lattice contribution। ল্যাটিসের অবদান যদি হয় 3r, তাহলে ইলেকট্রনের অবদান হচ্ছে 3r/2। তার মানে এটা কোন ইলেকট্রন? এটা হচ্ছে ফ্রি ইলেকট্রনগুলো, কিন্তু কন্ডাকশন ইলেকট্রনস।
ঠিক আছে, অ্যাটমের সঙ্গে বাউন্ডেড ইলেকট্রনের তো এই সমস্ত ব্যাপার নয়। এটা কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু আমরা প্রথম থেকেই ইলেকট্রন গ্যাস ধরছি। ইলেকট্রন গ্যাস, তার মানে এদের নিজেদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই এবং এটা ফ্রিতে মুভ করছে, ফ্রি ইলেকট্রন গ্যাস। ফ্রি ইলেকট্রন গ্যাস কিসের মধ্যে থাকে? মেটালে। তার মানে আচ্ছা, ডুলং পেটি ল যদিও মেটালের জন্যই অরিজিনালি ছিল, কিন্তু আফটার অল এটা ল্যাটিস কন্ট্রিবিউশন, তো ইট অ্যাপ্লাইজ ফর ইনসুলেটারস অ্যাজ ওয়েল, সবার জন্যই আর কি। ফার্স্ট অবজারভেশনটা মেটালের জন্য ছিল। যাই হোক, এখন বক্তব্য হলো যে মেটালেই তো ফ্রি ইলেকট্রনের ব্যাপারটা আছে, ইনসুলেটারে তো এই ব্যাপারটা নেই। তার মানে ইনসুলেটারের যখন স্পেসিফিক হিট হিসাব করা হবে তখন শুধুমাত্র ল্যাটিস কন্ট্রিবিউশন ধরা উচিত, আর মেটালের যখন হিসাব করা হবে তখন এই গোটা ব্যাপারটা ধরা উচিত। তার মানে মেটালের স্পেসিফিক হিট শুড বি 1.5 times insulator specific heat হওয়া উচিত। ইনসুলেটরে যা হবে তার 1.5 গুণ মেটালের স্পেসিফিক হিট হওয়া উচিত, কিন্তু আনফর্চুনেটলি বাস্তবে এটা একেবারেই হয় না, খুবই বরঞ্চ অনেক কম হয়, অনেকটাই কম হয়। এবং আরেকটা কথা হচ্ছে যে এরকম কনস্ট্যান্টও হয় না, এটা তো আফটার অল একটা কনস্ট্যান্ট টার্ম, কিন্তু ইন রিয়েলিটি মানে এক্সপেরিমেন্টালি দেখা গেল যে মেটাল তো 1.5 গুণ বেশি হয়ই না, ইনফ্যাক্ট খুবই সামান্যই বেশি হয়, মানে কন্ট্রিবিউশনটা ইলেকট্রনের স্পেসিফিক হিটে কন্ট্রিবিউশনটা খুবই কম, এবং সেই কন্ট্রিবিউশনটা কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট নয়। যেমন ল্যাটিসের ক্ষেত্রেও দেখা গেছিল যে ক্লাসিক্যাল থিওরিটা সাফিসিয়েন্ট নয়, ডিভাই, আইনস্টাইন এই সমস্ত করে টোরে টেম্পারেচার ডিপেন্ডেন্স বার করতে হয়েছিল। ইলেকট্রনের ক্ষেত্রেও কিন্তু তাই, contribution of electrons বা electronic specific heat experimentally এটা তো নয়ই, এটা হয়নি। এবং দ্বিতীয়ত electronic specific heat is not temperature independent. ঠিক আছে, তার মানে ক্লাসিক্যাল, এটা হচ্ছে দিস ইজ ফেলিওর অফ ক্লাসিক্যাল থিওরি। এইবার আমাকে তাহলে এমবি স্ট্যাটিস্টিক্স দিয়ে ব্যাপারটা হচ্ছে না, এবার আমাকে এফডি স্ট্যাটিস্টিক্সের দিকে যেতে হবে। এখানে একটা ছোট নিউমেরিক্যাল এস্টিমেট করলে আমরা বুঝবো যে মানে সবকিছুর তো লিমিটিং কেস আছে। এফডি স্ট্যাটিস্টিক্স গোজ ওভার টু এমবি স্ট্যাটিস্টিক্স ইন ক্লাসিক্যাল লিমিট বা নন ডিজেনারেট সিচুয়েশন। মানে একদম লো টেম্পারেচারে ব্যাপারটা এরকম, যখন একটু হাই টেম্পারেচারে উঠি তখন কিছু কিছু ইলেকট্রন লাফিয়ে ফার্মি লেভেলের উপরে যায়, তখন ব্যাপারটা এরম দেখতে হয়। আরো টেম্পারেচার হাই করলে এরম দেখতে হবে, আরো হাই করলে এরম দেখতে হবে। যখন খুবই হাই করে দেব তখন প্রচন্ড পরিমাণে নন ডিজেনারেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা তো নন ডিজেনারেট সিচুয়েশন তো একটা আছেই, মানে তার মানে একটা এমন কোনো একটা টেম্পারেচার আছে যেই টেম্পারেচারে ফার্মি গ্যাসকে ক্লাসিক্যাল গ্যাস হিসাবেও ধরা যেতে পারে। তো আমাদের একটা মনের প্রশ্ন হতেই পারে যে সেই করেসপন্ডিং টেম্পারেচারটা কি, যেই টেম্পারেচারে ফার্মি গ্যাসকে ক্লাসিক্যাল হিসাবেও ধরা যায়। বা এটাও আমাদের মনে হতে পারে যে আমি স্পেসিফিক হিট তো রুম টেম্পারেচারে মাপছি 300 কেলভিন, তো সেখানে ফার্মি গ্যাসটা কি ডিজেনারেট হিসাবে থাকে নাকি নন ডিজেনারেট হিসাবে থাকে, বা এটা কোনোভাবে বোঝা যায় কিনা, সেটা বোঝার একটা খুব সুন্দর উপায় আছে। The point is okay, the point is আমাদের ফার্মি এনার্জি লেভেল h কাট স্কোয়ার বাই 2m
kf স্কয়ার এবং kf হচ্ছে 3 পাই স্কয়ার n এর কিউব রুট। So epsilon f is h cut square by 2m 3 pi square n 2/3। এটাকে আমি যদি বোলজম্যান কনস্ট্যান্ট দিয়ে ভাগ করি বা এফেক্টিভলি দিস মানে এই এপসাইলন এফ বা ফার্মি এনার্জি থেকে আমি একটা ইকুইভ্যালেন্ট ফার্মি টেম্পারেচার ডিফাইন করতে পারি। মানে বলতে চাইছি যে আমরা তো এনার্জি দিয়ে সবসময় ব্যাপারগুলোকে চট করে ভিজুয়ালাইজ করতে পারি না, জিনিসটাকে টেম্পারেচার ইকুইভ্যালেন্ট আর কি, কারণ সমস্ত এনার্জিকেই কোনো না কোনোভাবে থার্মালি সাপ্লাই করা যায়, তাহলে এটাকে ইকুইভ্যালেন্টলি আমি একটা টেম্পারেচার হিসেবে ব্যাপারটাকে কনভার্ট করতে পারি। তো আমি যদি একটা ক্যালকুলেশন করি টু ফাইন্ড আউট দ্য TF for copper, for example, copper ঠিক আছে, তাহলে এখানে আমার বেশিরভাগই কনস্ট্যান্ট আছে, শুধু এনটা দরকার, কনসেন্ট্রেশন, ইলেকট্রন কনসেন্ট্রেশন অফ কপার। ধরা যাক অবশ্য কপারের ইলেকট্রন কনসেন্ট্রেশন, এটা তো টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচার কোনো গল্প নেই এখানে, নাম্বার অফ ইলেকট্রনস ডিভাইডেড বাই ভলিউম। তো যদি কপারের ইলেকট্রন কনসেন্ট্রেশন, মানে যদি না কপারের ইলেকট্রন কনসেন্ট্রেশন ইউজুয়ালি যেটা হয় সেটা ক্যালকুলেট করা যাবে। কপারের ডেন্সিটি হচ্ছে 9 গ্রাম পার সিসি আর অ্যাটমিক ওয়েট হচ্ছে 63.5 এবং দেয়ার ইজ 1 conduction electron per atom। আর কি লাগবে বলতো, মাসটা লাগবে। ইলেকট্রনের মাস হচ্ছে 9.11 10 to the power minus 31 কেজি। আর কিছু হ্যাঁ ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো পুট করে, এটা আমি ডিটেলসটা করাচ্ছি না, এটা বাড়িতে করবি, যে এই ডেটাগুলো থেকে 1 মোল কপারের ক্ষেত্রে, কারণ এখানে ভলিউমের ব্যাপারটা ইনফরমেশনটা অলরেডি দেওয়াই আছে, যখন ডেন্সিটিটা দিয়ে দেওয়া আছে মানে ভলিউমের ইনফরমেশনটা তোকে দিয়ে দিয়েছে। তো 1 মোল কপারের ক্ষেত্রে ডেন্সিটিটা মানে ইলেকট্রন কনসেন্ট্রেশনটা কত হচ্ছে, মানে Na/V এটা কত হচ্ছে সেটা বসিয়ে কেবি দিয়ে ভাগ করে, বোলজম্যান ফ্যাক্টর কেবি দিয়ে ভাগ করে তোকে ফার্মি টেম্পারেচারটা বার করতে হবে, এটা বাড়িতে করবি। এটা আসবে হচ্ছে অফ দি অর্ডার অফ 80,000 কেলভিন, ঠিক আছে, as big as that। ফার্মি টেম্পারেচার ইজ 80,000 কেলভিন। এর মানে হলো যে আমরা মানে 0 কেলভিনে আমার ডিস্ট্রিবিউশনটা এইটা, এখানে আমি প্লট করেছি এনার্জি, আর এটা হচ্ছে আমার ফার্মি এনার্জি লেভেল। আমি যদি এনার্জির বদলে জাস্ট জিনিসগুলোকে কে দিয়ে ভাগ করে দিতাম, এপসাইলন এফ বাই কে, পুরো ব্যাপারটাকে আমি যদি এনার্জির বদলে টেম্পারেচারের রেসপেক্টে যদি আমি প্লট করতাম, তাহলে কি হতো, এখানে টেম্পারেচার হতো, এখানে ইএফ এর বদলে টিএফ হতো।
তাহলে ফার্মি টেম্পারেচারটা কিন্তু আমি 80,000 কেলভিন পেতাম। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছিস যে রুম টেম্পারেচারে আমি স্পেসিফিক হিট বার করার জন্য যা এক্সপেরিমেন্টই করি না কেন, সেখানে আমি মানে টেম্পারেচারটা কতটা বাড়াবো, মানে এই পুরো রেঞ্জটা কিন্তু 80,000 কেলভিন। তার মানে আমি এখানে একটা সিস্টেমের টেম্পারেচার কত বাড়াতে পারি, আমি 100 কেলভিন বাড়াতে পারি, আমি 200 কেলভিন বাড়াতে পারি, মানে খুব বেশি বাড়ালেও কত বাড়াতে পারি। যতই বাড়াই না কেন এই রেঞ্জ মানে টেম্পারেচার চেঞ্জের যে রেঞ্জটা সেটা কিন্তু, মানে এটাও বেশি দেখালাম, মানে এই পুরো রেঞ্জটা এতটাই বেশি, টিএফটা 80,000 কেলভিনের এতটাই বেশি যে স্পেসিফিক হিট মাপার জন্য আমি টেম্পারেচারে যেই চেঞ্জ করব সেটা একটা খুবই স্মল এরিয়া, that is a very small area about the Fermi energy level বা Fermi temperature। অর্থাৎ স্পেসিফিক হিট আমরা যখন মেজার, মানে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে নন ডিজেনারেট সিচুয়েশনে যেতে হলে আমাকে প্রচুর টেম্পারেচার, প্রচুর হাই টেম্পারেচারে যেতে হবে, মানে অফ দি অর্ডার অফ 1000 কেলভিনস, যেটা আমি আগের দিন বলছিলাম যে নক্ষত্রে নন ডিজেনারেট সিচুয়েশন থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যে স্পেসিফিক হিট স্টাডি করি বা আরো অন্য যা এই ধরনের কাজ করি, সেগুলো কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু ফার্মি গ্যাস ইজ অলওয়েজ ইন ডিজেনারেট স্টেট। নন ডিজেনারেটে যেতে গেলে প্রচুর হাই টেম্পারেচারে যেতে হবে। তো নর্মাল সিচুয়েশনে ব্যাপারটা জাস্ট এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে, জাস্ট এইটুকু, এইটুকু, ঠিক আছে, ওর বেশি নয়, কেননা টিএফ এর ভ্যালুটা ইটসেলফ খুব বেশি। এখন তাহলে চেঞ্জটা কি হচ্ছে, এইটুকুই তাহলে চেঞ্জ হচ্ছে। আমি একটা মেটেরিয়াল 0 কেলভিনে ছিল, ধরা যাক 0 কেলভিনেই ছিল, আমি তাকে টেম্পারেচার 10 কেলভিন বাড়িয়ে স্পেসিফিক হিট বার করার চেষ্টা করছি। তাহলে অরিজিনাল গ্রাফ ছিল এরকম সোজা, আর তারপরে চেঞ্জ হলো কি হলো, টপ লেভেলে যে ইলেকট্রনগুলো ছিল ওরা লাফিয়ে উপরের লেভেলে গেল। তাহলে ওই কটা ইলেকট্রনেরই পরিবর্তন হলো, বাকি যারা ছিল তারা তো যেমন ছিল তেমনই থেকে গেল। এর মানে হলো এটাই যে আমি যখন ইলেকট্রনিক স্পেসিফিক হিট ক্যালকুলেট করব, বেসিক্যালি মোস্ট অফ দ্য ইলেকট্রনস আর ডুইং নাথিং, ওরা কিছুই করছে না, দে আর নট টেকিং পার্ট। যেমন ছিল তেমন নিচের দিকে চুপচাপ বসেছে, খালি এনার্জি লেভেলে উপরের দিকে যারা আছে তারা একটু লাফালাফি করছে। তাহলে আমার ক্লাসিক্যাল থিওরিতে ভুলটা কি হয়েছিল, আমি ডিগ্রিজ অফ ফ্রিডম 3n ধরেছিলাম, অর্থাৎ সমস্ত ইলেকট্রনই পার্টিসিপেট করছে এটাই আমি ধরেছিলাম, হোয়ারএস ওদের একটা খুবই খুবই ক্ষুদ্র একটা ফ্র্যাকশন পার্টিসিপেট করছে। আমরা অলরেডি দেখছি যে এটা ভেরি স্মল, ঠিক। এবার কতটা স্মল বা কতটুকু, মানে কতটা ফ্র্যাকশন টোটাল নাম্বার অফ ইলেকট্রনের, কতটা ফ্র্যাকশন পার্টিসিপেট করছে, তাহলে একটা এফেক্টিভ এন এফেক্টিভ ডিফাইন করা যাক। এনটা তো টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, আর এন এফেক্টিভটা তাহলে একটা ডিফাইন করি, effective number of electrons which are taking part in thermal activity। সেটা যে কোনো ধরনের থার্মাল অ্যাক্টিভিটি হতে পারে, সেটা তোর হিট কন্ডাকশনও হতে পারে, হিট কন্ডাকশনটা যদিও আমরা দেখাবো না, সেটা হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিটও হতে পারে। কিন্তু মোদ্দা কথা হলো একটা বৃহৎ সংখ্যক ইলেকট্রন কোনো পার্টিসিপেটই করছে না। এন এফেক্টিভ আর এন এর মধ্যে সম্পর্ক অ্যাপ্রক্সিমেটলি কি হতে পারে,
n effective approximately or an estimate এটা হতে পারে kt by mu into n। মিউটা কি? ও আচ্ছা, মিউ হচ্ছে অ্যাকচুয়ালি ফার্মি এনার্জি, মিউ লেখার দরকার নেই, ইএফই লিখি। এই যে এই রিজিয়নটা, এটা হচ্ছে ফার্মি এনার্জি, আর কেটি হচ্ছে জাস্ট এই পোর্শনটা আর কি, এটার একটা এস্টিমেট। মানে এই ছবিতে দেখানোটা ঠিক না, এখানে দেখাই। এটা হচ্ছে এপসাইলন এফ, আর যতটুকু রিজিয়নের মধ্যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে কেটি। এই পুরো রেঞ্জটা এপসাইলন এফ, যেখানে পুরো এনটা ইলেকট্রন বসে আছে, আর এন এফেক্টিভ গুলো কোনখানে আছে? এইখানে আছে। এটা অবশ্য এই ছবির সাহায্যেও ভালোভাবেই বোঝানো যাবে। এটা তো টিএফ, ঠিক আছে, আর আমার এফেক্টিভ ইলেকট্রন, এই পুরো যে রিজিয়নে যত ইলেকট্রন আছে তারা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, আর এইটুকু রিজিয়নের মধ্যে যারা আছে তারা হচ্ছে এফেক্টিভ ইলেকট্রনস। তাহলে আমি হিসাব মতো বলতে পারি যে এফেক্টিভ ইলেকট্রনস ইজ অ্যাপ্রক্সিমেটলি টি বাই টিএফ, এই ফ্র্যাকশনটা, টিএফটা 80,000 কেলভিন, আর টি হচ্ছে আমার টেম্পারেচার, ঠিক আছে, সিস্টেম টেম্পারেচার, যতটা টেম্পারেচার আমি ওকে দিলাম, তাহলে ওইটা টিএফ এর একটা খুব স্মল ফ্র্যাকশন। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনের ওইটুকু ফ্র্যাকশনই অ্যাকচুয়ালি পুরো অ্যাক্টিভিটিটাতে কন্ট্রিবিউট করছে। তো এটাকেই উপর নিচে কে দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে এভাবে লেখা যায়। সো ইফ দ্যাট ইজ সো, তাহলে স্পেসিফিক হিট হবে আগের বারে ছিল 3/2 কে, কিন্তু এখন হবে 3/2 এফেক্টিভ কে। সো 3/2 k n kt by epsilon f। এই যে epsilon f নিচে ঢুকলো, 3/2 লক্ষণীয়, এটা কিন্তু বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে, এই কেটা n t by epsilon f, ঠিক আছে, বা এটাকে এরকমও লিখতে পারি 3/2 kn t by tf। দুটো জিনিস এখান থেকে ডাইরেক্টলি সলভ হয়ে গেল। যেহেতু t is very much smaller than tf, সুতরাং CV এর কন্ট্রিবিউশন, মানে CV ডিউ টু ইলেকট্রন, এটা ল্যাটিসের থেকে অনেক ছোট হয়, কন্ট্রিবিউশন ইজ কোয়াইট স্মল। আর 2 নম্বর হলো specific heat of electrons is linearly proportional to temperature। আগেই বলেছিলাম যে ইলেকট্রনিক স্পেসিফিক হিট টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হয় না, এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এটা টেম্পারেচারের সঙ্গে লিনিয়ারলি ডিপেন্ড করে। তো সেইটা আমরা ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করে we are now able to prove this, রাইট? তো এই সামনের ফ্যাক্টরটাকে আমি কিছু একটা বলি, গামা টি, ওকে। তাহলে ফ্রম ডিভাইস টি কিউব ল, specific heat due to lattice is a t cube। তাহলে টোটাল specific heat of any solid is gamma t plus a t cube। এবং যদি তুই CV by t ভার্সাস t স্কোয়ার এইটা প্লট করিস, যখন করবি স্পেসিফিক হিটের এক্সপেরিমেন্ট যদি করিস, CV by t ভার্সাস t স্কোয়ার যদি প্লট করিস, তাহলে তুই এইরকম একটা স্ট্রেট লাইন পাবি। এই পোর্শনটা গামা, আর স্লোপটা হচ্ছে এ। এই জিনিসটা কিন্তু ডিজেনারেট ফার্নিকাসের জন্যই হলো, ঠিক আছে। আচ্ছা,
আজকে আজকে এতটাই থাক, কারণ এরপরের টপিকটা আবার খুবই বড়, মানে এটা এখন শুরু করে খুব একটা লাভ হবে না। এরপরের দিন মানে ফার্মিগাসের মধ্যে যেটা পড়তে হবে, থার্মোডায়নামিক ফাংশনস এবং রিলেটিভিস্টিক, না কি যেন আলট্রা রিলেটিভিস্টিক বোধহয়, মনে হচ্ছে আলট্রা রিলেটিভিস্টিক ফার্মিগাস, সেটা পরের দিনই স্টার্ট করবো, আজকে এইটুকু সময় শুরু করে লাভ নেই। ঠিক আছে, পরের দিন ভালো করে রেস্ট টেস্ট নিয়ে ঘুমিয়ে টুমিয়ে আসবি, কারণ এটা প্রচুর বাজে ক্যালকুলেশন আছে, থার্মোডাইনামিক ফাংশনের ক্যালকুলেশনটা। ঠিক আছে, আজকে এতটাই।